প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যাজমা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন প্রথমেই পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। ডাক্তার মাহবুবুল ইসলাম 1957 সালের জানুয়ারিতে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিটিসিডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আল মানার হাসপাতালের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার আমাদের অনুষ্ঠানে। স্যার, ব্রঙ্কিয়াল বা অ্যাজমা নিয়ে আমরা আলোচনা করব। ব্রঙ্কিয়ালটা আমি শুরুতেই না বলি, কারণ আমরা জানি যে অ্যাজমারও কিছু প্রকারভেদ রয়েছে। তো এই অ্যাজমা আসলে কি এবং কি কি ধরনের অ্যাজমা রয়েছে শুরুতেই জানতে চাচ্ছি। অ্যাজমা সাধারণত দু রকম আছে, একটা হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা আর একটা হলো কার্ডিয়াক অ্যাজমা। আমরা আজকে ব্রঙ্কিয়াল অ্যাজমা নিয়ে আলোচনা করতে চাই। আচ্ছা, তাহলে স্যার এই ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং কার্ডিয়াক অ্যাজমা দুটোর মধ্যে পার্থক্যটা কি, এবং ব্রঙ্কিয়াল অ্যাজমার কি কি ধরনের লক্ষণ প্রকাশ রয়েছে? আপনি ব্রঙ্কিয়াল অ্যাজমা মানে হলো, ব্রঙ্কিয়াল অ্যাজমা হলো শ্বাসনালীর প্রদাহ, এবং এই কারণে যে শ্বাসকষ্টটা হয় সেটা ব্রঙ্কিয়াল অ্যাজমা। আর কার্ডিয়াক অ্যাজমা হলো একিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, হার্টের কারণে হয়। দুইটা সিস্টেমের জন্য হয়। একটা হার্টের জন্য কার্ডিয়াক অ্যাজমা আর ব্রঙ্কাসের জন্য ব্রঙ্কিয়াল অ্যাজমা, শ্বাসনালীর জন্য ব্রঙ্কিয়াল অ্যাজমা। লক্ষণগুলো কিভাবে প্রকাশ পাবে? আচ্ছা, এখন ব্রঙ্কিয়াল অ্যাজমা যেটা নিয়ে আজকে আমাদের মুখ্য উদ্দেশ্য বলা, সেটা হলো প্রথমেই রোগীর হবে যে শ্বাসকষ্ট থাকে। শ্বাসকষ্ট এটা দুই রকম আছে, একটা হতে পারে হঠাৎ করে বেশি শ্বাসকষ্ট, আর হতে পারে কিছু কিছু শ্বাসকষ্ট তার সাথে শুকনা কাশি থাকে। এবং এটা সাধারণত পরিবেশের কারণে এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে, ভাইরাল ইনফেকশনের কারণে, কিছু কিছু খাবার কারণে এই অ্যাজমাটা সাধারণত হয়। আমরা জানেন যে ঢাকা শহরে বা আমাদের বাংলাদেশে যে আবহাওয়া, সেই আবহাওয়াতে অ্যাজমার প্রিভ্যালেন্সটা অনেক বেশি। আচ্ছা, কারণ কি রয়েছে, কোনো ফ্যাক্টর? হ্যাঁ, অনেক ফ্যাক্টর, যেমন বললাম আমি, অনেক রিস্ক ফ্যাক্টর আছে। যেমন একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, ধুলা, বালু, কুয়াশা, এবং এখন যে বসন্তকালে যে এখন যে পরাগের রেণু, ফুলের রেণু, এগুলো খুব এফেক্ট করে, শ্বাসনালীতে যায় এবং শ্বাসনালীর প্রদাহ তৈরি হয়। ঝুঁকির মধ্যে আছেন কি কারা, মানে ফ্যামিলি বা সেরকম কোনো হিস্ট্রি কে ক্ষেত্রে কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করে? ফ্যামিলি হিস্ট্রি ওখানে একটা রোল প্লে করে, জেনেটিকও অনেক ক্ষেত্রে হতে পারে, কিন্তু তার চেয়ে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সবচেয়ে বেশি কাজ করে আমাদের দেশে অন্তত। আচ্ছা, তো যখন রোগীরা আপনাদের কাছে আসছে, প্রথম কমপ্লেইনটা কি এটাই থাকে যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, নাকি আরো অন্য কোনো সমস্যা নিয়ে আসে? এরকম বিভিন্ন রকম আসতে পারে। যেমন এক ধরনের রোগী, যারা সাধারণত যারা শ্বাসকষ্ট রোগীতে ভোগে, অ্যাজমায় ভোগে, তারা কাশি নিয়ে আসে, তার সঙ্গে শ্বাসকষ্ট নিয়ে আসে সাধারণত। এবং এই কাশিটা হয় সাধারণত, কাশিতে কফ নিঃসরণ খুব কম হয়, শুধু শুকনা কাশি থাকে, তার সাথে বুকটা ভারী হয়ে আসে এবং শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এরকম আসতে পারে। আর বাচ্চাগুলো সাধারণত ভাইরাল অ্যাটাক নিয়ে আসে, জ্বরের সাথে আপনার কাশির সাথে শ্বাসকষ্ট আছে, এভাবে নিয়ে আসতে পারে। তো এইসব কারণে যখন ব্রঙ্কিয়াল অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো যখন হবে, তখন আপনাদের ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট আপনারা কিভাবে দিয়ে থাকেন প্রাথমিক পর্যায় থেকে শুরু করে? প্রথমে আমাদের রোগের ইতিহাস নিতে হবে। রোগীর কাছ থেকে ইতিহাস নিয়ে আমরা হিস্ট্রি নিলেই বুঝতে পারবো যে এটা কি কারণে হয়েছে। এটা কি এনভায়রনমেন্টাল, না নিউট্রিশনাল, নাকি অন্য কোনো ভাইরাল ইনফেকশনের কারণে হয়েছে, সেটা আমরা ইতিহাস নিয়ে প্রথম বুঝতে পারবো। তো ইতিহাস অনুযায়ী আমরা সাধারণত ট্রিগার ফ্যাক্টর যেগুলো আছে, যদি এনভায়রনমেন্টাল কারণে হয়, সিজনাল অ্যাজমা একটা জিনিস আছে, শীতের থেকে গরম, এই যে চেঞ্জ, সকালে শীত, দুপুরবেলা গরম, এই যে চেঞ্জটা, যাদের শ্বাসনালীর প্রদাহ থাকে, ফ্ল্যাকচুয়েশনের জন্য, ভেরিয়েশনের জন্য অনেক বেশি রোগীরা শ্বাসকষ্ট ভোগে, শ্বাসনালীর প্রদাহে ভোগে। এবং এছাড়া কিছু কিছু বাচ্চা রোগী আসে, ওরা ভাইরাল ইনফেকশনের কারণে ভোগে। শ্বাসনালীর যত রোগী আমরা পাই ম্যাক্সিমামই ভাইরাল ইনফেকশন, যাদের রোগের ইমিউনিটি কম, বডি ইমিউনিটি কম, ওরা সাধারণত ভাইরাল ইনফেকশন নিয়ে অ্যাকুট এক্সারবেশন নিয়ে আমাদের কাছে আসে সাধারণত। আমরা দেখতে পাচ্ছি আপনি কিছু ডিভাইস নিয়ে এসেছেন, এটির সাথে কি ট্রিটমেন্ট প্রসিডিউরের বা ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক? হ্যাঁ, আমি কিছু ডিভাইস নিয়ে এসেছি। অ্যাজমা ডিভাইস একটা নতুন জিনিস, সেটা আমরা প্রথমেই আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো, এটা হলো একটা পিক ফ্লো মিটার। এই পিক ফ্লো মিটারটা হলো দিয়ে আমরা অ্যাজমা রোগ আছে কি না এটা বুঝতে পারি। আপনারা জানেন যে ডায়াগনোসিসের ক্ষেত্রে এই যে আপনারা জানেন যে আমাদের ফুসফুসের মধ্যে শ্বাসনালীটার প্রদাহটা কি জন্যই অ্যাজমা হয়। তো শ্বাসনালীর
যে যে ডায়ামিটার, সেই ডায়ামিটারটার সংকোচন প্রসারণের কারণেই হয়। যেহেতু সংকুচিত হয়, কতটুকু সংকুচিত আছে, কত সিভিয়ার অ্যাজমা আমরা এই পিক ফ্লোমিটার দিয়ে আমরা নিরূপণ করতে পারি। আমরা রোগীকে বলি এখান থেকে ফু দেওয়ার জন্য, ফু দেওয়ার পরেই এইটা তাড়াতাড়ি ওরা এই কাঁটাটা দিক সামনে আসে এবং এক একজন রোগের জন্য এক একটা নির্ধারিত থাকে। আমরা তখন বুঝতে পারি তার শ্বাসকষ্টের মাত্রা কত। এটা দিয়ে আমরা ইনিশিয়ালি আমরা আমাদের ডাক্তারদের চেম্বারে এটা দিয়ে শ্বাসকষ্ট নিরূপণ করতে পারেন ইনিশিয়ালি। এটা হলো রোগ নির্ণয়ের জন্য। তার সাথে সাথে যখন রোগ নির্ণয় হয়ে গেল তখন আমরা কি করি, আমরা পেশেন্টের ম্যানেজমেন্টের দিকে যাই। তো ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন ভাগ আছে। যেমন আপনারা জানেন যে শ্বাসনালীর যেহেতু সংকুচিত হয়ে যায়, সেক্ষেত্রে শ্বাসনালীকে প্রসারণ করাই আমাদের উদ্দেশ্য। সেই জন্য আমরা এখন বর্তমান সারা বিশ্বের চিকিৎসার বিজ্ঞানীদের রিসার্চের কারণে এখন শ্বাসকষ্টের রোগীরা আর ভোগে না, কষ্ট পায় না। কারণ কষ্ট পায় না এই কারণে এখন নতুন নতুন ওষুধ তৈরি হয়েছে। যেমন একটা আছে রিলিভার ড্রাগ, কিছু ওষুধ আছে ও দিলে দিলে শ্বাসকষ্ট সাথে সাথে কমে যায়। আর একটা আছে প্রিভেন্টর ড্রাগ, শ্বাসকষ্ট কখনো হবে না। আর আছে প্রোটেক্টর, শ্বাসকষ্ট না বাধাদানকারী ওষুধ। তো এরকম বিভিন্ন রকমের আছে। আমরা দেখতে পাই কিন্তু রোগীদের মধ্যে যে যখন বিশেষজ্ঞ চিকিৎসকরা ইনহেলার ব্যবহার করতে বলেন তাদের মধ্যে আগ্রহটা কিন্তু কম দেখতে পাই। সেটির আসলে কারণটা কি? তখন আপনারা রোগীদের আশ্বস্ত করেন কিভাবে বা কাউন্সেলিং করেন কিভাবে? খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আসলে এই ইনহেলারই সবার একটা মনের মধ্যে ভয় থাকে যে ইনহেলার বোধহয় শেষ চিকিৎসা, অ্যাজমা শেষ। আসলে তা নয়। ইনহেলার হলো ফার্স্ট চিকিৎসা। ইনহেলার দিয়ে চিকিৎসা শুরু করতে হয়, তার সবচেয়ে কার্যকরী চিকিৎসা। তার কারণ হলো যে ইনহেলারটা যে ভিতরে যে ওষুধটা থাকে সেই ওষুধটা খুব মাইক্রো ডোজে থাকে। আপনি দেখেছেন যে 250 মাইক্রোগ্রাম অথবা 500 মাইক্রোগ্রাম অথবা 125 মাইক্রোগ্রাম। মাইক্রোগ্রাম মানে ছোট। আর যখন আমরা ট্যাবলেট বড়ি খাই সেগুলো মিলিগ্রামে খাই আমরা। তো সেগুলো অনেক পাওয়ার বেশি। সেগুলো খাওয়ার পরে আমাদের পাকস্থলী থেকে রক্তে অ্যাবজর্ব হয়, তারপর শ্বাসনালীতে কাজ করে। পার্শ্ব প্রতিক্রিয়াও তাতে রয়েছে, পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি। যার কারণে আমরা ইনহেলার দিলে সরাসরি আমরা এই ডিভাইসের মাধ্যমে ইনহেলারগুলো শ্বাসনালীতে ঢুকিয়ে দেই। সেই জন্য বিভিন্ন ডিভাইস আমি আপনি দেখাচ্ছি। এই ডিভাইসগুলোর মাধ্যমে সরাসরি কার্যকর হয় এবং খুব মাইক্রোডোজে খুব বেশি কাজ করে। সুতরাং ইনহেলারই হলো প্রথম চিকিৎসায়, শেষ চিকিৎসা নয়। সুতরাং এইটাই আমাদের কাউন্সেলিং করতে হবে আজকে থেকে, যে ইনহেলারের মাধ্যমেই চিকিৎসাটাই সঠিক চিকিৎসা পদ্ধতি শ্বাসকষ্টের জন্য, অবশ্যই অ্যাজমার জন্য। আচ্ছা, তো কিভাবে সেটি ব্যবহার করতে হয় সেটা এখন কথা হলো যে কার জন্য কোন ইনহেলার আছে। আচ্ছা, তারও আবার পার্থক্য আছে অবশ্যই। যে ইনহেলারের মধ্যে দুটো ইনহেলার আমাদের কাছে আছে। একটা হলো এমডিআই আর একটা ডিপিআই। দুই রকম ইনহেলার আমাদের কাছে পাওয়া যায়। এটা হলো এমডিআই আর এটা হলো ডিপিআই। এখন কার জন্য কোনটা এটা আমাদের বুঝতে হবে। যে এমডিআই তাদের জন্যই যারা এই চাপ দেওয়ার পরে, এটার নাম হলো এমডিআই মিটার ডোজ ইনহেলার, এটার নাম হলো স্পেসার, এটা হলো মাস্ক। এটা যদি মুখে লাগিয়ে দিয়ে তারপর আমরা এখানে চাপ দিলে ওষুধটা এখানে আসবে, এখান থেকে আমরা তুলে নিয়ে যাব, আস্তে আস্তে তুলে নিয়ে যাব, ভিতর থেকে নিয়ে যাব। আমরা কিন্তু বেশিরভাগই দেখি যে ছোট একটা ডিভাইস সবসময় যাদের সমস্যা হয় তারা নিয়ে নেন। মানে এত বড় জিনিসটা এটা কি আসলে? এটা হলো এটাকে বলা হয় স্পেসার, এটাকে বলা হয় মিটার ডোজ ইনহেলার। সবাই এটা নিয়ে যায়, কিন্তু এটার অসুবিধা হলো এটা যে যখন আমি চাপ দিয়ে মুখের ভিতরে নিয়ে যাই তখন একটা চাপ দেওয়ার সাথে সাথে দমটা নিয়ে ভিতরে নিয়ে একটা সুন্দর ধরে রাখতে হবে 10 সেকেন্ডের মতো। কিন্তু অনেকে সেটা পারে না, শ্বাসকষ্ট রোগীরা সাধারণত পারে না, মানে অ্যাসিনক্রোনাইজেশন হয়ে যায়। তো সিনক্রোনাইজ করতে হলে সবসময় এইটা স্পেশাল ইউজ করলে তাহলে এই ওষুধটা আপনার এখানে যাবে, এখান থেকে আমরা আস্তে আস্তে পুরোপুরি কার্যকর করা যায় স্পেসারের মাধ্যমে। আপনি জানেন যে একটা এমডিআর এর দাম বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি, প্রায় 700-800 টাকা। যদি আমরা প্রপারলি ওষুধটা ইউজ করতে পারি এটা স্পেসারের মাধ্যমে, তাহলেই কিন্তু আসলে কার্যকরী ফলাফলটা পাওয়া যাবে। তাহলে প্রথমে আমাকে মনে রাখতে হবে যে ইনহেলার চিকিৎসার প্রথম ধাপ এবং স্পেসারের মাধ্যমে ইনহেলার ইউজ করাই ভালো। আচ্ছা, তাহলে আপনি কি পরামর্শ দিবেন যে সবসময় যারা ইনহেলার নিচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই যাতে স্পেসারটা সহ তারা নেয়, যদি পুরোপুরি তার ফলটা পেতে চায়? ইনহেলারের মাধ্যমে আপনার ইনহেলারটাকে স্পেসারের মাধ্যমে নিলেই পুরোপুরি এফেক্টটা পাওয়া সম্ভব। আর একটা ডিভাইস আমার কাছে আছে যেটা হলো, এটাকে বলা হয় ডিপিআই, ড্রাই পাউডার ইনহেলার। এইটার মধ্যে ক্যাপসুল ঢুকিয়ে দেওয়া হয়, এখানে ক্যাপসুল ঢুকে এটা এখানে ক্যাপসুলটা আটকে এখানে ছিদ্র করা হয়, তারপর শ্বাসটা টেনে নিতে হয়, ভিতরে টেনে মুখের মধ্যে ওষুধটা নিতে হয়। তো এইটা কার জন্য আর এইটা কার জন্য? এই ডিপিআইটা হলো যাদের পিক ইন্সপিরেটরি ফ্লো
30 লিটার থেকে 120 লিটারের মধ্যে থাকে, তাদের জন্য ডিপিআইটা কার্যকরী। আপনারা জানেন যে এই ক্যাপসুলের ভিতরে দানা থাকে, গ্র্যানুলস থাকে, যে গ্র্যানুলসটা আপনার শ্বাসনালীতে ঢুকে ওখানে লোকালি ব্লাডে অ্যাবজর্ব হয়ে আপনার কার্যকর ব্রঙ্কোডাইলেটেশন করে। তো যিনি নিতে পারবেন ওনার জন্য এটা ভালো, এখানে কোনো সিনক্রোনাইজেশনের দরকার হয় না। হ্যাঁ, কিন্তু কথা আছে, এই যে পাউডারটা, এই পাউডারটা 5 মাইক্রনের নিচের সাইজ, পার্টিকেল সাইজ হতে হবে। সেজন্য যারা এই ওষুধগুলো তৈরি করেন ওনারা 5 মাইক্রন নিচে পার্টিকেল সাইজ করেই তাহলে সেন্ট্রাল লেয়ারের থেকে পেরিফেরাল লেয়ারেতে যাবে। এটা কারা মানে আপনারা কাদেরকে প্রেসক্রাইব করেন এটা? যাদের পিক ইন্সপিরেটরি ফ্লো ভালো, যেমন আমরা ইয়াং অ্যাডাল্টস, আচ্ছা, বিশেষ করে অনেকে মেয়েরা যারা ইয়াং, যারা অ্যাজমায় ভোগে, মেয়েরা ইনহেলার ইউজ করতে চায় না, ওরা ওয়ালেটের মধ্যে, পার্সের মধ্যে এই ছোটটা রাখে, ওটা ইউজ করতে পারে, পোর্টেবল। সুতরাং এটাও ওদের জন্য খুব কনভিনিয়েন্ট। আর যারা ওল্ড এজ পার্সন তারাও সিনক্রোনাইজেশন পারে না, এই জন্য ওদের জন্য এটা ইনহেলার। আচ্ছা, এটা কি কস্ট এফেক্ট কি রকম বা সেরকম? আচ্ছা, কস্ট এফেক্ট অন্যান্য দেশের তুলনায় ন্যাচারালি এই ডিপিআই যেটা আছে, ডিপিআইটা একটু লেস কস্টলি, কম কস্টের। কিন্তু যারা এমডিআই ইউজ করে ওদের একটু কম বেশি। সুতরাং যারা একটু অর্থনৈতিক সারা বছর ইউজ করতে হয়, সবসময় ইউজ করতে হয়, সেই জন্য যারা টাকা পয়সার সমস্যা, আমরা ডিপিআই প্রেফার করি ইউজুয়ালি। ইকোনমিক রেজিমেন্ট বলে এটাকে, এটা দিলে। হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে কি যে ডিপিআই ইউজ করার পরে সবসময় কুলি করে যেটু জেমন্যান্ট থাকে ওরোফ্যারিংসে, সেটাকে বের করে দিতে হবে। আচ্ছা, এটি আপনারা কি রোগীদেরকে বলে দেন আগে থেকে? বলে দেই, আমরা বলে দিই, লিখে দেই। আচ্ছা। তো এই ধরনের ডিভাইসগুলো ব্যবহারের ক্ষেত্রে যখন আপনারা রোগীদের পরামর্শ দিয়ে থাকেন, পরবর্তীতে ফলোআপের জন্য কি আবার তাদেরকে আসতে বলেন কিনা, যে এবং তারা ঠিকভাবে সেগুলো ব্যবহার করতে পারছে কিনা, সেগুলো কি আপনারা দেখেন? দুঃখজনক হলেও সত্যি, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমাদের ডাক্তারদের ব্যস্ততার কারণে আমরা দুঃখজনক সত্যি আমরা এটা ভালোভাবে ডেমনস্ট্রেট করতে অনেক সময় পারি না, কিন্তু অনেকের অ্যাসিস্ট্যান্ট আছে যারা বলে দেয়, এবং রোগীরা এটা আসলে ট্রেনিং না দিলে এটা পারা যায় না আসলে। সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে ডাক্তারদের, আমরা যারা দোজ হু আর জাস্ট ফিজিশিয়ানস, আমরা যেন রোগীকে ভালো করে ইনস্ট্রাকশন দিয়ে বলে দিই এবং ফলো আপ করার জন্য বলি। এই দায়িত্বটা অবশ্যই আপনাদের উপর বর্তায়। আশা করছি আমরা এই সেবাটা বা আমাদের সাধারণ রোগী যারা আছেন তারা পাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানলাম। আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনলাম অ্যাজমা, বিশেষ করে ব্রঙ্কিয়াল অ্যাজমা, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো নেক মাসলের একটা মুভমেন্ট। বডি বিল্ডিংয়ের যে মেইন যে সমস্যাটা হয়, দেখা যায় যে বডি বিল্ডারদের পেক মাসল, শোল্ডার মাসল, সব মাসল ডেভেলপ হয়ে গেছে, কিন্তু নেকটা ডেভেলপমেন্ট হয়নি। এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড বডি বিল্ডারদের নিয়ে অনেকে আবার হাসাহাসি করে বলে, ওদেরকে বলা হয় হচ্ছে পেন্সিল নেক। পেন্সিল নেক রিজনটা হচ্ছে এই যে ওরা সব মাসলগুলো এত বেশি ডেভেলপ হয়ে যায়, কিন্তু ব্লাড সার্কুলেশন হওয়ার জন্য ওই মাসল থেকে ব্লাডগুলো যখন সরে যায় তখন নেকটা আরটু চিকন হয়ে যায়। এমনি তো বডিটা বেড়ে যায়, নেকটা যেহেতু বাড়ে না, কিন্তু আরটু যদি চিকন হয়ে যায়, এই জন্য নেকটা অন্যান্য ইয়ের তুলনায়, বডিদের তুলনায় বেশি চিকন থেকে যায়। এবং এটা দেখতে যেমন খারাপ, পরবর্তীতে একটা সময় গিয়ে আফটার 40 এজ অথবা 50 পরে যে জিনিস সমস্যাটা হয়, স্পন্ডিলাইটিস করা হয়, মানে দেখা দেয়, বিশেষ করে দেখা যায় এই পোর্শন বাই ব্যথাটা শুরু হয়। রিজন হচ্ছে এই তাদের নেকটা খুব উইক থাকে, ওই মাসলটা মানে ডেভেলপমেন্ট হয় না, বরং আমরা কিছু ক্ষেত্রে বলবো যে আন্ডার ডেভেলপ হয়ে থাকে। তো এই জন্য আমরা বলবো যারা এক্সারসাইজ প্রোগ্রামে থাকেন তারা অবশ্যই নেকের কিছু এক্সারসাইজ সপ্তাহে একদিন হলেও করবেন। কিন্তু যারা দেখবেন বিভিন্ন কমব্যাট স্পোর্টসের সাথে যারা ইনভলভ, হয়তো বক্সিং অথবা মার্শাল আর্টসের সাথে যারা জড়িত, তারা সবাই নেকের এক্সারসাইজটা করে, বিধায় তাদের নেকটা কিন্তু খুব থাকে, ডেভেলপ থাকে। এবং একটা জিনিস দেখবেন, যদি রেসলারদের দিকে আপনি তাকান, ওদের বডির কিন্তু মেন সৌন্দর্যটা থাকে হচ্ছে ওদের নেক মাসলে, কিন্তু আমরা কিন্তু এটা বুঝি না। যারা একদম লেমেন তারা বোঝে না, তারা মনে করে যে তাদের অন্যান্য মাসলগুলো খুব বেশি ডেভেলপ, এই জন্য দেখতে কিন্তু ভালো দেখাচ্ছে। আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা রেসলারের নেক মাসল হচ্ছে ওভার ডেভেলপ, যে কারণে দেখতে ওদের ভালো দেখাচ্ছে। এই জন্য আপনিও যদি এই প্রোগ্রামটা এখন যদি আপনার প্রোগ্রামে যদি ইনভলভ করেন, তাহলে আপনার নেকটা কিন্তু ধীরে ধীরে ডেভেলপমেন্টের দিকে যাবে। এখন দেখুন কীভাবে এক্সারসাইজটা আমরা করব। ওকে, যেটা আপনি করবেন যে একটা কেবল মেশিনে চলে যাবেন এবং যে কোনো একটা বেল্ট অথবা হুকিং একটা যে কোনো একটা নিয়ে নেবেন, অ্যাপারটাস নেবেন, নিয়ে এইটা মাথায় আপনার লক করবেন। ওকে, এখন খেয়াল করবেন যে আপনি মাথাটা নিচের দিকে আপনি করবেন, লুক দিবেন, ইয়েস, এবং উপর দিকে লুক দেবেন। পুরো জিনিসটা আপনি পুরো ওয়েটটাকে কিন্তু আপনি কন্ট্রোল করবেন শুধু আপনার নেক মাসল দিয়ে। ওকে, যাচ্ছে
করছে। কখনোই ট্রাই করবেন না যে এখানে যে আপনার যে স্পাইনের যে উপরের যে পোর্শনটা আছে এই পোর্শনটা দিয়ে অনেকে প্রেশার দেয়, আপনি এটা কখনো করবেন না। লোয়ার ব্যাক দিয়ে করবেন না, করলে পরে যে জিনিসটা হবে আপনার এখানে ইনজুরি হবে। রিজনটা হচ্ছে আপনার নেক মাসেলের কিন্তু মানে বোন স্ট্রাকচার অথবা মাসেল স্ট্রাকচার কিন্তু আপনার অন্যান্য মাসেলের মতো এই পরিমাণ স্ট্রং না। যদি আপনি ওইটা দিয়ে টানতে নেন তখন এই জায়গাটা সামনের দিকে ঝুঁকে যাবে, এখানে একটা বিশাল স্ট্রেনিং পড়বে। স্ট্রেন পড়লে যে জিনিসটা পাবে এখানে এটার ভিতরে যে লিকুইডটা থাকে লিকুইডটা যদি বের হয়ে যায় এটা খুবই পেইনফুল। ওকে গো, ওকে ইয়েস। আর একটা জিনিস বলে রাখছি, যেহেতু নেক মাসেলটা খুবই ছোট, প্রথম দিকে এটাতে হেভি ওয়েট নেবেন না, বরং একদিকে যদি ভালো হয় যে কখনোই আপনি এটাতে হেভি ওয়েট নিয়েন না। আপনার ওয়েটটা সবসময় রাখবেন লো এবং রিপিটেশনটা সবসময় রাখবেন হাই। এতে যে জিনিসটা হবে আপনার নেক মাসেলটা টোন আপ হবে। একটা সময় দেখবেন যে নেক মাসেলটা টোন আপ হয়ে যাওয়ার পরে আপনার কানের সাথে নেকের একটা সামঞ্জস্য চলে আসবে। এরপরে যদি আপনি দেখেন যে কানের সাথে নেকের একটা সামঞ্জস্য চলে আসছে, তখন আপনি বুঝবেন যে আপনার এখন হেভি ওয়েট নেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু যদি সামঞ্জস্য না আসে তাহলে আপনি কখনোই নেবেন না। যখন আসবে তখন আপনি নেন, হেভি ওয়েট নেন, আপনার চেস্টে যেরকম নেন, আপনার লেগসে যে পরিমাণ সেই পরিমাণ আপনি নিতে পারবেন। কিন্তু জিনিসটা আপনার আগে মানে একটু ভিজিবিলিটি এটা হচ্ছে কিনা, চেঞ্জটা হচ্ছে কিনা একটু দেখতে হবে। যখনই ভিজিবল চেঞ্জটা হবে তখনই আপনি ওভারলোডিংয়ে যাবেন, এর আগে না। দর্শক, বরবটি অত্যন্ত উপকারী একটি সবজি। কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে বরবটির মধ্যে, চলুন শুনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকেই। ইয়ার্ডলং বিন মানে বরবটি একটি পুষ্টি সমৃদ্ধ খাবার, এটি আমিষ সমৃদ্ধও বটে। দর্শক, যাদের মাছ মাংস কিনে খাওয়ার সামর্থ্য একটু কম, তারা কিন্তু বরবটি থেকে তাদের প্রয়োজনীয় আমিষের চাহিদা পূরণ করতে পারেন। বরবটিতে আছে আরও ভিটামিন এ এবং সি, আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ কিছু পুষ্টি উপাদানও। বরবটির যদি আরও কিছু গুণাগুণের কথা বলতে হয় তাহলে এতে আছে ফ্ল্যাভোনয়েড নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার কোষ বৃদ্ধি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর ভিটামিন কে অস্টিওআর্থ্রাইটিস থেকে আমাদেরকে রক্ষা করে অস্থিসন্ধিকে সুরক্ষা দান করে। হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে সিলিকন দরকার, বরবটিতে আছে সিলিকন। এবং ক্যালসিয়াম আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে, বরবটির বিচিতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। আমরা জানি ভিটামিন সি আয়রন পরিশোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বরবটিতে আছে ভিটামিন সি এবং আয়রনও আছে প্রচুর পরিমাণে। তাই আমরা কাঁচা অবস্থায় সালাদের সাথে দর্শক প্রচুর পরিমাণে বরবটি নিতে পারি। এর খাদ্য আঁশ বেশি থাকার কারণে এটি আমাদের হজম ক্রিয়ায় সহায়তা করে, ফলে আমাদের শরীরে বাড়তি যে চর্বি এবং খারাপ ক্ষতিকর কোলেস্টেরল সেটা এলডিএল সেটাকে জমতে বাধা সৃষ্টি করে, ফলে আমাদের হার্টের সুরক্ষা পায়। এছাড়া উচ্চ রক্তচাপের রোগী যারা আছেন তাদের এই উচ্চ রক্তচাপ কমাতে বরবটি সাহায্য করে। বরবটির যে একেবারে খারাপ দিক নেই দর্শক, সেটা বলা একেবারে ভুলই হবে। এর দুটি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি আমরা বলি তাহলে বলতে হবে যে ডায়াবেটিস যাদের আছে তাদের এই সবজিটি বারবার না খেয়ে পরিমিত পরিমাণে খেতে হবে, এবং যাদের কিডনিতে ক্রিয়েটিনিনের মাত্রা বেশি এবং গাউটের সমস্যা আছে তাদের এই সবজিটি পরিহার করাই ভালো। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। হাসি হচ্ছে সকল রোগের মহাঔষধ। সুস্থ থাকতে তাই হাসুন প্রাণ খুলে। তবে মনে রাখবেন, অহেতুক হাসা কিন্তু পাগলামির লক্ষণ। আনন্দ অন্যের সাথে শেয়ার করলে তা বাড়ে, কিন্তু মনের কষ্ট শেয়ার করলে তা কমে। অন্তরের না বলা কষ্ট কমাতে তাই আপনজনকে সব খুলে বলুন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। ছোট বাচ্চারা কিন্তু ডাক্তারের কাছে আসতে চায় না, বা বড়রাও কিন্তু ডাক্তারের কাছে ভয় পায়, কষ্ট পাবে বা কোনো কারণে আসতে চায় না। তো সেখান থেকে ডাক্তার সেই রোগীকে ব্যথা কমিয়ে দিচ্ছে এবং দাঁতের চিকিৎসা দিচ্ছে, যেমন এলোমেলো দাঁতকে সুন্দর করছে বা ব্যথা কমাচ্ছে, বিবর্ণ দাঁতকে সাদা করে দিচ্ছে, রোগীর স্যাটিসফাই হয়ে যায়। সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি তার দাঁতের যে ফাংশনটা বা কার্যকারিতাটা সেটিকেও রক্ষা করছে। এই পারপাসে ডাক্তারকে একটা থ্যাঙ্কস দেওয়া এবং ডক্টরকে প্রশংসা করা, এটাই মেইনলি কিন্তু এই ওয়ার্ল্ড ডেন্টিস্টের মেইন প্রতিপদ বিষয়।
প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।